নমস্কার, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে দুপুরের মেনুতে যতটা খ্যাতি অর্জন করতে পেরেছে, সেভাবে দেখতে গেলে ফুলকপি চিংড়ি ততটা খ্যাতি অর্জন করতে পারেনি। তবে আমি আজ শীতের ফুলকপি আর টাটকা চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি করব। এটা কিন্তু গরমের সবজি পটল চিংড়ি আর এঁচোড় চিংড়িকেও টেক্কা দেবে, যেটা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আরো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট করে রেসিপিটা শুরু করে দিই। সবার প্রথমে আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চিংড়ি মাছের খোসাটাকে ছাড়িয়ে নিইনি, মাথার নোংরাটাকে বার করে ফেলে দিয়েছি, আর পিঠের উপরে যে ময়লাটা থাকে সেটাকেও আমি বার করে ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে একটা মোটামুটি বেশ বড় সাইজের ফুলকপি। ফুলকপিটাকে কেটে নিয়েছি, আর ফুলকপির ফুলগুলোকে আমি একটু বড় বড় সাইজের টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও আমি ফুলকপির সঙ্গে মিল রেখে একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে এসেছি। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, মোটামুটি ধরুন হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সবার প্রথমে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু নুন। এতে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে, আর ভাজতে ভাজতেই আলুগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে আমি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। কেটে রাখা সব ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার অল্প করে একটু নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর সামান্য হলুদ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে নেড়েচেড়ে বেশ ভালো মতো করে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় যদি একটু নুন দিয়ে ভাজা যায়, তাহলে ফুলকপি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ফুলকপিগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, যেহেতু এটা নতুন ফুলকপি, তাই হালকা লালচে লালচে গায়ে রং ধরে গেলে কিন্তু এগুলোকে আমি তুলে নেব। দেখুন ফুলকপিগুলোর মধ্যে হালকা লালচে লালচে রং ধরে গেছে। আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি আমি ফুলকপিগুলোকে ভাজবো না। দেখুন ফুলকপি আর আলু ঠিক এভাবে ভেজে নিয়েছি, আর একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কড়াইয়ের তেলটাও আমার একদম কমে গেছে, তাই আমি আবারও 2 টেবিল চামচ মতো তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে আমি আবার একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। একে একে সব চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট করে এক পিঠ ভেজে নেব। খুব বেশি সময় চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই 1 থেকে 1.5 মিনিটের বেশি এক পিঠ ভাজবো না। এক পিঠ 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু লোতে রাখতে হবে, যেহেতু মাছ ভাজার বাকি তেলটার মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা করব, তাই চিংড়ি মাছ ভাজার তেলটা যাতে পুড়ে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। এই মাছ ভাজার তেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খুব বাজে একটা রান্নার মধ্যে গন্ধ আসবে। সেজন্যই আমি সবার প্রথমে কিন্তু চিংড়ি মাছটাকে তেলের মধ্যে ভেজে নিইনি। সবার আগে আলু আর ফুলকপি ভেজে নিয়েছি, তারপরে যাতে তেলটা পুড়ে না যায় সেজন্য আমি শেষে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। 2 পিঠে আমি 1 থেকে 1.5 মিনিট মতো করে ভেজে নিয়েছি, আর তারপর মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তবে আমি তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। চিংড়ি মাছ ভাজার বাকি তেলটায় পুরো রান্নাটা করলে তরকারির মধ্যে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে, তেলটা পুড়ে গেলে ঠিক ততটাই টেস্ট খারাপ হয়ে যাবে। এবার আমি এই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, 2টো ফাটানো এলাচ, 1 টুকরো ছোট দারচিনি, আর দিয়ে দিয়েছি 3-4টে লবঙ্গ। এবার নেড়েচেড়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5খানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ।
আপনারা যদি গ্রেভির পরিমাণটা আর একটু বেশি রাখতে চান তাহলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব। আর পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। পেঁয়াজ ভাজার সময়ও যদি একটু নুন দেওয়া যায় তাহলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি মশলা বেটে রেডি করে নেব। আমি এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন, আধখানা পেঁয়াজ, 1.5 ইঞ্চি মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। সবকিছু একসাথে মিক্সিতে আমি বেটে নেব। 1.5খানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর বাকি আধখানা যেটা ছিল সেটাকে বেটে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম আর বেশ কয়েক মিনিট সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে পেঁয়াজ, রসুন বা আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলার মধ্যে যখন তেল রিলিজ হতে শুরু করেছে তখন আমি মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নায় স্বাদ ততটাই ভালো আসবে, মানে রান্নার স্বাদটা ততটাই বেড়ে যাবে। তাই খুব ভালো করে মশলাটাকে কষাবো। আর মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে মশলা যাতে তলায় লেগে পুড়ে না যায়। আমি কিন্তু খুব একটা বেশি তেলে মশলা কষাচ্ছি না, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অল্প আঁচে একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আবারও মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের বেটে নেওয়া টমেটো। টমেটো বাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। যখন আবার এরকম বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তখন আবারও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আগের মতো আবার মশলাটাকে কষিয়ে নেব। তার মানে আপনারা দেখতেই পেলেন আমি মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলা আবারও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, তবে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ অপশনাল, এটা যাতে তরকারির মধ্যে কালারটা ভালো হয়, দেখতে সুন্দর হয়, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এখনও মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়নি, মশলা থেকে এখনও কিন্তু তেল রিলিজ হয়নি, তাই আবারও 2-3 মিনিট মতো সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে সব দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে আলুগুলোকে আবারও 3-4 মিনিট মতো কষিয়ে নেব। এতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকবে আর আলুটা আবারও বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। তবে ফুলকপিটা কিন্তু আমি এর মধ্যে কষাবো না, তাহলে ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর ঘাটা ঘাটা হয়ে যাবে। আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল। জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ কিন্তু এখনো ঝোলটা ফুটবে। ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু রেজালার মতো একদম তেল গড়িয়ে আসবে সেরকম কিন্তু হবে না, একদম মাখো মাখো একটু ঝোল থাকবে, তাই সেই বুঝেই জলটাকে দিয়ে দিতে হবে। আর একটু জল লাগতো তাই আমি বাকি জলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 4-5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। থালার মধ্যে ফুলকপি ভাজার বেশ খানিকটা তেল রয়ে গেছে, সেই তেলটাকে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ফুলকপিগুলোকেও ভালো করে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে 4-5 মিনিট মতো ফুলকপিগুলোকেও ভালোভাবে সিদ্ধ করে নেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলছি আর ফুলকপিগুলো সিদ্ধ প্রায় হয়ে গেছে। আর 3-4 মিনিট মতো সিদ্ধ হলে কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হবে। ঠিক এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, কারণ মাছগুলো দেওয়ার পর এখনো 3-4 মিনিট মতো এটাকে ফুটতে দিতে হবে, ততক্ষণে ফুলকপিটা যেন পুরোটা সিদ্ধ হয়ে গলে না যায়, তাই সেই সময়টুকু হাতে রেখে মাছগুলোকে দিয়ে দিতে হবে। হালকা করে একটু নেড়েচেড়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে তরকারির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় আর মাছের মধ্যেও খুব সুন্দরভাবে ঝোলটা ঢুকে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
এবার দিয়ে দেবো এর মধ্যে আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছ ভাজারও কিছুটা তেল প্লেটের মধ্যে রয়েছে, সেই তেলটাকেও আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি, আপনারা ইচ্ছে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষ পর্যায়ে, একদম শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আবারও একবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2 মিনিট মতো রান্না হতে দেব। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা দেওয়া অবস্থাতে স্ট্যান্ডিং টাইমে 2-4 মিনিট মতো রেখে দেব। তাহলেই সম্পূর্ণ রেডি পরিবেশন করার জন্য ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের রসা। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর দেখবেন একবার খেলে শীতের মরশুমে এই রেসিপিটা কখনো আর মিস করবেন না। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।